খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বছরের পর বছর রাষ্ট্রের অর্থ ফাঁকি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তি অনুযায়ী সম্প্রচার সত্ত্ব, বিপণন আর গেট মানি মিলিয়ে আয়ের 25% অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে বুঝিয়ে দেওয়ার কথা থাকতেও পুরো অর্থ দেয় না বিসিবি। সব মিলিয়ে দেড় যুগে 50 কোটি টাকার বেশি অর্থ ফাঁকি দিয়েছে বোর্ড। বারবার চিঠি দিয়েও টাকা আদায় করতে পারেনি এনএসসি। আসন্ন বিসিবি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করতে সক্রিয় হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। শীঘ্রই কাউন্সিলর আহ্বান করবে বোর্ড। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। ভেঙে দেওয়া হয়েছে সিলেট, চট্টগ্রাম ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি। দর্শক দেখছিলেন ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য এবং বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। ইসরাফিল খসরু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। খসরু ভাই, শুরুতেই আমরা আপনাকে যেভাবে চিনি সেখান থেকে একটু বাইরে যেতে চাই। আপনি অ্যাডহক কমিটিতে এসেছেন, বিসিবির দায়িত্ব সামলাচ্ছেন এখন, বাট আমরা আপনাকে একটা পলিটিক্যাল ফিগার হিসেবে চিনি। আপনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদের ছেলে, আপনি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত। সব মিলিয়ে সেটার বাইরে আপনি যখন ক্রিকেট বোর্ডে যুক্ত হলেন, অনেকেই ভ্রু কুঁচকিয়েছে, অনেকে নানা রকম কথা বলেছে। আপনার ক্রিকেট সংগঠক হিসেবে আপনার পরিচয়টা আসলে আমরা শুরুতেই জানতে চাইব। বেসিক্যালি প্রথমত আমি একদম মানে ক্রীড়াপন্থী। অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট খেলেছি স্কুল লেভেলে। তারপরে একটা সময় আমি কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকটা ক্লাবের সাথে আমি সংযুক্ত ছিলাম। আমি শতদল ক্লাবের কাউন্সিলর, বেশ কয়েকটা চট্টগ্রামের একাডেমির সাথে আমি সংযুক্ত ছিলাম, এখনও আছি। ঢাকায় আমি একজন ক্রিকেটার, একজন কাউন্সিলর। সো যেটা হয়েছে কি, ধরেন গত 17 বছর যে রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, সেখানে কিন্তু আমাদের সক্রিয়ভাবে সামনে আসার কোনো সুযোগ ছিল না। আপনি জানেন রাজনৈতিক ব্যবস্থা কী ছিল। তো সেইখানে আমার নিজের পরিসর থেকে যে কাজগুলো করার চেষ্টা করেছি। এবং খেলাধুলাকে ভালোবাসি এবং অলওয়েজ একটা প্যাশন ছিল খেলাধুলার জন্য। এবং চট্টগ্রামে কিন্তু খেলাধুলার সাথে আগে থেকে সম্পৃক্ত। আমি প্রচুর টুর্নামেন্টগুলো থেকে এগুলোকে পৃষ্ঠপোষক করা থেকে শুরু করে, নট জাস্ট ক্রিকেট, ফুটবল অ্যান্ড অন্যান্য স্পোর্টস। সো খেলাধুলার প্রতি একটা ভালোবাসায় ছিল। সো বেসিক্যালি সেখান থেকেই কিন্তু এখানে আজকে আসা, কিছু একটা করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা করা এবং পজিটিভ কিছু করার একটা আশা নিয়ে আসা বরঞ্চ, এটা হচ্ছে মূলত। সো হ্যাঁ, রাজনীতি পরিচয় আছে। আমি রাজনীতি পরিবারের সন্তান, আমার বাবা রাজনীতিবিদ, নিজের রাজনীতিবিদ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অলসো স্পোর্টস লাভার। সো ওইখান থেকে কিন্তু বেসিক্যালি এখানে সংযুক্ত হওয়া এবং কিছু করার একটা সুযোগ। রাজনৈতিক পরিচয়টা থাকার কারণে আপনার জন্য সুবিধা হয়েছে এখানে আসতে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক পরিচয় থাকার কারণেই কি আপনাকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে? না দেখেন, আমরা কিন্তু আমি খুব সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না। তবে যেটা আমি দেখেছি যে মোটামুটি আমি যা শুনি আর কি, মোটামুটি আমরা দায়িত্ব নেওয়ার আগে কিন্তু আমাদেরকে জাজ করে ফেলা হয়েছে, ঠিক আছে? সো বেসিক্যালি ক্রিটিসিজম থাকবে। আমরা রাজনীতি করি, সো আমি ইউজ টু ক্রিটিসিজম। তো যখন রাজনীতি করেন তখন ওয়ান গ্রুপ পিপল আপনাকে পছন্দ করবে, একটা গ্রুপ আপনাকে অপছন্দ করবে, আপনার সমালোচনা থাকবে বিভিন্ন। এটা স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। মূল জিনিস হলো কাজটা কি, ইন্টেনশনটা কি। এবং আমার মূলত আমি চিন্তা করেছি যে না, ক্রিটিসিজমটা থাকতেই পারে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। দিস ইজ, আমরা একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি বর্তমানে, এবং মানুষ এখানে তাদের মত প্রকাশটা করবে, এটাই স্বাভাবিক। এবং আমার কাজটা হলো আমার কাজের মাধ্যমে অ্যাটলিস্ট আমার নিজেকে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে মূল জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার বাবার একটা পরিচয় আছে, আমি এটা ডিনাই করতে পারবো না, এবং আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, এটা স্বাভাবিক। কাজে এটাকে আমি পজিটিভলি নেই। আপনি যদি ক্রিটিসিজমকে দুইভাবে নিতে পারেন, একটা হলে ওই পরিচয়ের কারণে কি আপনার জন্য সুবিধা হয়েছে কিনা ক্রিকেট বোর্ডে এত তাড়াতাড়ি আসতে বা এভাবে আসতে? দেখেন, সুবিধা অসুবিধা দুটাই। আপনি যদি দেখেন, খেলাধুলার সাথে কিন্তু জড়িত আমি অনেক আগে থেকেই, ঠিক আছে? কাজেই আমি মনে করি অনেকটা আমি যেহেতু আগে থেকে জড়িত ছিলাম, সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে কিন্তু এখানে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমি তো মনে করি বরঞ্চ আমার বাবার পরিচয়টা অসুবিধা সৃষ্টি করেছে বেশি
হ্যাঁ যেটা আমি মনে করি ক্রিকেট বোর্ড শুনতে হয়েছে। হ্যাঁ সো যেটা হয়েছে যে যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বাবার দোয়া ক্রিকেট বোর্ড এই ধরনের কথাগুলো আসছে। সো যাই হোক আমি যেটা বললাম ক্রিটিসিজম থাকবে, আপনার সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে আমার মেনে নিয়ে সামনে আগাতে হবে। এটাকে আমি কেমনি নেই হচ্ছে এটা মেইন জিনিস। আমি এটাকে যদি পজিটিভলি নেই তাহলে আমি কিন্তু সামনে পজিটিভলি আগাবো। আপনার যদি এখন আমি যদি এভাবে চিন্তা করি, আমি যখন বোর্ডে অ্যাডহক কমিটির সদস্য হলাম সকলে যদি আমাকে সাদরে গ্রহণ করতো তাহলে কিন্তু আমি একটা কমফর্ট জোনে চলে যেতে পারতাম যে না আমাকে সব অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার তেমন কিছু করা লাগবে না, আই ডোন্ট নিড টু পারফর্ম, আমি 90টা দিন কোনো মতে বোর্ডের থেকে চলে গেলাম, এটা হতে পারতো। আর ক্রিটিসিজমটা কারণে মনে হচ্ছে না আমার নিজেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ 90 ডেজ এটা একটা মেয়াদ আছে 90 দিনের, এই 90 দিনে আমি যদি কাজ করে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে হয়তো মানুষ আমার কাজে খুশি হবে, আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, না ঠিক আছে না যোগ্যতার ভিত্তিতে উনি এখানে এসেছেন। আই থিঙ্ক এটা এইভাবে দেখার মানে একটা সুযোগ আছে, কাজেই সেটাই করার চেষ্টা করছি। হ্যাঁ অনেক কিছু আমি ক্রিকেট বোর্ড একটা অনেক বড় একটা অর্গানাইজেশন, এখানে অনেক কিছু বোঝার আছে। আমরা মাত্র দায়িত্ব নিয়েছি এবং দায়িত্বটাও 90 দিনের, হয়তো এই 90 দিন তেমন কিছু করার সুযোগ আমাদের নেই, কিন্তু অ্যাটলিস্ট কিছু কোয়ালিটেটিভ কাজ গুণগত কিছু পরিবর্তন যেটা আনতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। আর ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। ক্রিকেটের মূল হচ্ছে প্লেয়ার, আমাদের খেলোয়াড়রা, দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স, দে আর দ্য হিরোজ, দে আর দ্য স্টার্স। সো তারাই থাকবে সামনে। আসলে ক্রিকেট বোর্ডের অথবা ডিরেক্টর বলেন অথবা একজন অ্যাডহক কমিটির সদস্য বলেন, এটাকে আমি যদি একটু একভাবে বলি এটা অনেকে আপসেট হতে পারেন, দে আর নোবডি। তারা আসবেন তারা যাবেন, কিন্তু ক্রিকেট কিন্তু চলবে এবং খেলোয়াড়রাই মূল, ঠিক আছে। তা যারা আসবেন তাদের দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, সাপোর্টটা দেওয়া এবং রিসোর্সেসগুলোকে প্রোভাইড করা যাতে আমাদের খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে পারফর্ম করতে পারে এবং তাদেরকে সহযোগিতা করা, এটা হলো মূল কাজ। রাইট, আপনি বলছেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া বা অ্যাডহক কমিটির মেম্বার হওয়া দে আর নোবডি আপনি বলছেন, কিন্তু এই মেম্বার হওয়ার জন্য বা ডিরেক্টর হওয়ার জন্য কি পরিমাণ যুদ্ধ চলে আমরা কিন্তু সেটি দেখেছি। এই গত 20 মাসের মধ্যে আমরা যদি দেখি 3-4টা কমিটি চলে এসেছে, বারবার পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র কমিটি পছন্দ হয়নি সেজন্য খেলা বয়কট করা হয়েছে বা ইলেকশন নিয়ে নানা রকম প্রশ্ন হয়েছে। তো এই যে ব্যাপারগুলো এগুলো আসলে কেন ঘটে? মানে এই পজিশনটাতে আপনি যেহেতু কয়েকদিন ধরে কাজ করেছেন, বিসিবিতে এক্স্যাক্টলি মানে আসার জন্য সবার এরকম তাড়নাটা কেন কাজ করে সবার মধ্যে? আই থিঙ্ক এখানে আপনি যদি ইন্টেনশনটা কি এটার মূল জিনিস, ঠিক আছে। বিসিবিতে যদি আপনার প্রথম মাইন্ডসেটটা হওয়া উচিত আমি এখানে আসি ক্রিকেটকে সার্ভ করার জন্য। ফর এক্সাম্পল একজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অথবা অ্যাডহক কমিটির সদস্য, আর মূল কাজটা কি? মূল কাজটা হলো ক্রিকেট ফ্যাসিলিটেট করা, ফ্যাসিলিটিসগুলো রিসোর্সগুলোকে প্রোভাইড করা এবং খেলোয়াড়দের ভালো মন্দ দেখা, মূলত যে তাদের সুযোগ সুবিধাগুলো দেখা, এটাই তো মূল জিনিস। সো এখানে কিন্তু আপনি যদি মাইন্ডসেট হয় যে না আমি ক্রিকেট বোর্ডে আসবো, এটা আমাকে একটা পরিচয় দেবে, হ্যাঁ তাহলে দ্যাটস রং মাইন্ডসেট, ঠিক আছে। সো আপনার ইন্টেনশনটা হলো মূল। সো আপনি এখানে কিন্তু আমি অনেক দেখছি ক্রিকেট বোর্ড মানে বোর্ডের অনেক মেম্বাররা প্লেয়ারদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, খেলা নিয়ে কমেন্ট করছে, এই কাজগুলো কিন্তু ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের না। রাইট, মূল কাজটা হলো ক্রিকেট বোর্ড ডিরেক্টর যারা থাকবে অথবা বর্তমানে এরকম সদস্য যারা আছে, মূল কাজটা হচ্ছে কি ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, আমাদের ক্রিকেটারদেরকে অ্যাট এনি কস্ট প্রোটেক্ট করা, ডিফেন্ড করা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ, ঠিক আছে। খেলার ব্যাপারে সমালোচনা করবেন, ক্রিটিক্সরা আছেন, দর্শকরা আছেন, খেলার এক্সপার্টস আছেন, তারা করবেন। সো বোর্ড মেম্বাররা কখনো কোনো ক্রিকেটারকে নিয়ে বিরূপ মন্তব্য করাটা কিন্তু এটা হচ্ছে খুবই দুঃখজনক, যেটা আমরা অতীতে দেখেছি এবং যদি ভবিষ্যতে হয় খুবই দুঃখজনক হবে। কাজে এই কালচারটা বেরিয়ে আসতে হবে। মূল কথা যে যার কাজটা করবেন না, আমি একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, আমার কাছে এখানে ফোকাস করে মূল কাজটা আমি কেমনে করতে পারি, এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা আমি সংশোধন কেমনে করতে পারি, যেখানে আমি আমার বিসিবিকে রিসোর্সটাকে আরও বাড়াতে পারি, পজিটিভলি বাড়াতে পারি, এখানে আমার কাজ করতে হবে, এটা হলো মূল জিনিস। সো এটা যদি আমি যে যার কাজটা ঠিকমতো করি তাহলে এটা, এবং যেটা হয় এখানে মিডিয়ার একটা দায় আছে, মিডিয়ারা অনেক ক্ষেত্রে অনেক ক্রিকেট বোর্ড মেম্বারদেরকে অনেক হাইলাইট করার চেষ্টা করে, আসলে বোর্ড মেম্বাররা হাইলাইট করার কোনো কিছু নাই, মানে হাইলাইট যদি কেউ হয় আমাদের প্লেয়াররা হাইলাইটেড হতে হবে, এটা হলো বটম লাইন। এবং প্লেয়াররা হাইলাইটেড হয়ও আমার মনে হয়, তাদের এক্সপোজারের অভাব মনে হয় বাংলাদেশে নেই অন্তত। আচ্ছা, তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটিতে আপনারা যারা এসেছেন, তার সঙ্গে আমরা এর আগেও দেখেছি, নির্বাচনের আগেও আপনারা একসঙ্গে কাজ করছিলেন, পরবর্তীতে আপনারা একসঙ্গেই নির্বাচনটা বয়কট করলেন, আপনিও ছিলেন সেখানে। সো তামিম ইকবালের সঙ্গে আপনার যদিও আপনারা একই এলাকার লোক সেই হিসেবে পরিচয়, নাকি মানে পরিচয়টা কিভাবে, কবে থেকে, আগে থেকে চিনতেন কিনা, তার সঙ্গে কাজ করে কেমন লাগছে? না অবশ্যই আগে থেকে চিনতাম, কয়েক বছর আগে থেকে তার সাথে আমার পরিচয়। উনি তো অ্যাজ এ প্লেয়ার ওনাকে সবাই চিনতে পারে, না নো ডাউট, ব্যক্তিগত পরিচয়। সো তামিমের সাথে পরিচয় বেশ কয়েক বছর আগেই, এবং ক্রিকেট নিয়ে আলাপ হতো,
বিভিন্ন ধরেন অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখা হতো, এবং যেটা আপনি বললেন চট্টগ্রামের ছেলে, আমিও চট্টগ্রামের সন্তান, সো ওখানে একটা কমন একটা বন্ড থাকে। সো আমরা প্রথম আলাপ হতো চট্টগ্রামের ক্রিকেট নিয়ে কী করা যায়, চট্টগ্রামের বেসিক্যালি স্পোর্টস এরিয়া নিয়ে কী করে, এটা নিয়ে আলাপ হতো, যেহেতু সে চিটং থেকে খেলে এসছে। সো তার চিটংয়ের প্রতি একটা আলাদা টান আছে, বিকজ সেখান থেকে তার উঠে আসা। আর আমি যে চট্টগ্রামের সন্তান, আমি চিটং স্পোর্টসে চিন্তা করতাম যে এখন আমরা আলাপ করি যে চিটং স্পোর্টসে কেমন ডেভেলপ করা যায়। এটা থেকে আস্তে আস্তে বেসিক্যালি স্পোর্টস নিয়ে তার সাথে চিন্তা ভাবনা। সো একটা জিনিস আমাকে স্ট্রাইক করলো যে যেহেতু সে নিজে খেলোয়াড় এবং খুবই সম্প্রতি সে রিটায়ার করছে অ্যাজ ওয়েল, হি হ্যাজ ভেরি ফ্রেশ পার্সপেক্টিভ। খেলোয়াড়দের পেইন, খেলোয়াড়দের স্ট্রাগলগুলো বুঝে, খেলোয়াড়দের কষ্টগুলো বুঝে, কিন্তু সে নিজেই খেলোয়াড় ছিল, উইচ আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই এমপ্যাথিতে থাকতে হবে, প্লেয়ারদের স্ট্রাগলসগুলো বোঝার ক্ষমতা থাকতে হবে। সো আমি দেখলাম সে জেনুইনলি ফিল করে, এবং একটা স্টেজে তার সাথে কথা হতো, উনি যেহেতু আমার খেলাধুলার একটা ইন্টারেস্ট ছিল, সে আমার বলছে তাহলে ভাই আপনি একসাথে আসেন, কিছু করি, বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু করতে পারি নাকি দেখি। সো এই চিন্তা থেকে কিন্তু সামনে আগানো। এবং আমি একটা জিনিস আমাকে যেটা বললাম স্ট্রাইক করতে, যেহেতু সে খেলোয়াড়দের সমস্যাগুলো বুঝে, ক্রিকেটের ভিতরের কী সমস্যাগুলো আছে, বিকজ হি ওয়াজ পার্ট অফ দ্য সিস্টেম, তখন আমি মনে করছি না, তাহলে মনে হয় এখানে আমি কিছু করার সুযোগ আছে, দেখি ভালো কিছু করতে পারি কিনা। এখন ধরেন আমি তো আমরা সিস্টেমের ভিতর থেকে আসি না, আমি এখন বিসিবিতে এসেছি, আমি অনেক কিছু বোঝার চেষ্টা করছি, কিন্তু জিনিসগুলো যা আমরা বুঝি, যে দেখি যে মোটামুটি ক্রিকেটারকে যে আমাদের ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এটাকে ডেভেলপ তো করার অনেক সুযোগ আছে অবভিয়াসলি। অ্যাট দ্য সেম টাইম প্লেয়ারদের পিছনে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, কারণ বিসিবির যে রিসোর্স, যেসব ফান্ড, এটা কিন্তু প্লেয়ারদের জন্য, ক্রিকেটারদের জন্য। সো এইখানে একটা বিশাল বড় অপরচুনিটি আছে, যেখানে আমরা প্লেয়ার ফেসিলিটিসগুলোকে ডেভেলপ করতে পারি, আরও কীভাবে কী তো স্টেডিয়ামসগুলোকে যদি আপডেট করা যায়। আর একটা বিরাট স্টেক হোল্ডার হচ্ছে আমাদের সমর্থকরা, দর্শকরা। দর্শক যদি না খেলা দেখে, স্টেডিয়ামে না আসে, সো তখন কিন্তু ক্রিকেট আবার আগাবে না। তো দর্শকদের জন্য আমরা এক্সপিরিয়েন্সটা কীভাবে বেটার করতে পারি, এবং ক্রিকেটটাকে ইন জেনারেল আমরা আগাতে কেমনি এগিয়ে নিতে পারি। আপনারা এর মধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, দর্শকদের কথা মাথায় রেখে উদ্যোগ নিয়েছেন, আপনারা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন, অনেকগুলো কাজ আপনারা এরই মধ্যে হাতে নিয়েছেন এই অল্প সময়ের মধ্যে। অনেক নানাভাবে সেগুলো আলোচিত হচ্ছে, নানাভাবে প্রশংসিত হচ্ছে, নিশ্চয়ই আপনারা সেই প্রশংসাগুলো টের পাচ্ছেন। আমি একটু সমালোচনার দিকটাতে যেতে চাই। জাতীয় ক্রীড়া পরিষদ যখন আপনাদেরকে এই অ্যাডহক কমিটিটা গঠন করে, যখন সেখানে আপনাদেরকে নিয়ে যে প্রজ্ঞাপনটা জাতীয় ক্রীড়া পরিষদ দেয়, সেখানে আপনাদের কার্যবিধি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছিল, 90 দিনের মধ্যে ইলেকশন দেয়া, সেটি ছিল আপনাদের প্রথম দায়িত্ব সম্ভবত, এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে রুটিন কাজগুলো পরিচালনা করা। এর বাইরে আপনারা যে কাজগুলো করছেন এখন, সেই কাজগুলোর প্রশংসা যেমন আছে, সমালোচনাও আছে। দুই একজনের সমালোচনা আমরা শুনেছি এরকম, কেউ কেউ বলছে আপনার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এগুলো করছেন, কেউ কেউ বলছে শো অফ করছেন, বা এগুলো কি আপনাদের আসলে কার্যবিধির মধ্যে পড়ে কিনা, অ্যাডহক কমিটির কাজের মধ্যে পড়ে কিনা? দেখেন, যে কাজগুলো করছি দিজ আর অলসো রুটিন ওয়ার্ক, যেটা আগে কেউ করেনি, টু বি অনেস্ট। ঠিক আছে, যেমন প্লেয়ারদের বেতন বৃদ্ধি, ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের আমরা সেকেন্ড বোর্ডে আমরা করেছি, এটা অনেক আগে করা উচিত ছিল। একটা ক্রিকেটারকে, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটার কিন্তু আমাদের ক্রিকেট সিস্টেম একটা বিশাল বড় কম্পোনেন্ট। ঠিক আছে, সো এগুলো দিজ আর অল রুটিন ওয়ার্ক। এগুলো আমরা যা করছি দায়বদ্ধতার দায়িত্ববোধ থেকে করছি, এগুলো কিন্তু এখানে আউট অফ রুলসের যেমন তেমন কিছু নয়। আমরা কিন্তু ইটস এ রেগুলার ওয়ার্ক, বাট যেগুলো অনেক ক্ষেত্রে আগে সেভাবে হয় নাই, ঠিক আছে, নেগলেক্ট করা হয়েছে। এগুলো হচ্ছে কি প্লেয়ারদের রাইটস, এইটাই যদি আমরা করতে না পারি, তাহলে তো আমরা ক্রিকেট আগাবে কেমনে? এবং আমি যদি ক্রিকেটারদেরকে সম্মান না করি, ক্রিকেট সামনে আগানোর কোনো সুযোগ আমি দেখি না। হ্যাঁ, এবং আমাদের মূল ইয়েটা হলো একটা নির্বাচন দেওয়া, অবশ্যই সেটার দিকে আমরা যাচ্ছি, এটা কিন্তু আমাদের মূল দায়িত্ব। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কিছু ছোটোখাটো গুণগত পরিবর্তন এই সময় আনতে পারি, ওয়াই নট? সো এইটা হলো মূল জিনিস। আর মেন জিনিস যেটা বললাম, ইন্টেনশনটা আমাদের কাজ করে আগাতে হবে। এখন আমরা বড় কিছু করার সুযোগ, আমরা এই খুব বেশি কিছু করার 90 দিনে আমাদের হয়তো সুযোগ নেই, বাট ছোটো ছোটো কিছু কাজ আমাদের করা উচিত, এবং সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট যেমন ডিপিএলটা এখন মাঠে করাচ্ছে, এটা আগেও হওয়া উচিত ছিল। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা বলেছি না, এবং মাঠে খেলাকে নিয়ে আসতে হবে, খেলাটা মাঠে গড়াতে হবে। সো ওই খেলায় যদি না হয়, তাহলে তো আপনার পাইপলাইনটা তো সংকুচিত হয়ে যাচ্ছে। সো এই যে খেলা মাঠে নিয়ে আসা, বিভিন্ন স্তরে লেয়ার্সে খেলাগুলো নিয়ে আসাটা হচ্ছে মূল জিনিস, এটা হলো মূল কাজ। সে আমরা এই কাজগুলোই করছি। সো দিজ আর এক্সট্রিমলি নর্মাল রুটিন ওয়ার্ক, বাট যেটা রেগুলার হওয়া উচিত। সরকারি আদেশ অমান্য হচ্ছে কিনা আসলে আমি সেটা মনে করছি না, কারণ আমরা তো বেসিক্যালি যেটা করছি রুটিন ওয়ার্কই করছি। ডিপিএল তো অনুষ্ঠিত হতেই হবে, না, ডিপিএল তো অবশ্যই হতে হবে, ইন্টারন্যাশনাল সিরিজগুলো হতে হবে, যেটাকে আমরা রুটিন ওয়ার্ক বলছি আর কি। সেসবের বাইরে আপনারা যে কাজগুলো করছেন, ইনফ্রাস্ট্রাকচারাল বা সংস্কারের কাজ, বা ফ্যান লাগানোর কাজ, বা হচ্ছে দর্শকদের নিয়ে ভাবনার কাজ, এই কাজগুলো আপনাদের এখনকার অ্যাডহক কমিটির দায়িত্বের মধ্যে পড়ে? অবশ্যই দিস ইজ রুটিন ওয়ার্ক। আপনি স্টেডিয়ামে ফ্যান লাগাবেন, দর্শকদের সুবিধা, দিস ইজ রুটিন ওয়ার্ক। এটা আপনার দর্শকদের সুবিধা তো আপনার বুঝতে হবে,
তো 3 মাসে তো এই কাজগুলো তো করতেই হবে। সো দিস ইজ ডেফিনেটলি রুটিন ওয়ার্ক, নট মোর দ্যান দ্যাট। ওকে, আপনি বিসিবির ফাইন্যান্স কমিটিটা দেখছেন, আপনার বাবা একজন বাংলাদেশের অর্থমন্ত্রী, বিসিবিকে যদি একটা রাষ্ট্র ধরি আপনি সেখানকার অর্থমন্ত্রী, মানে এভাবেই সম্ভবত লিগ্যাসিটা ক্যারি করার কে নিবে। আপনি যেহেতু বিসিবির ফাইন্যান্সটা দেখছেন, তামিম ইকবাল মানে নেতৃত্বে আসার পর থেকে নানাভাবে খরচ করছে, পাশেই সেদিন আপনি ছিলেন, বলছিলেন যে আপনি বিরক্ত হচ্ছেন। তো অনেক রকমের অনেক খরচের জায়গা আছে, অনেক খরচ তারা করছেন। এর মধ্যেই ক্রীড়া পরিষদের সঙ্গে বিসিবির একটা চুক্তি আছে, যেটি আমি আপনাকে অফ দ্য রেকর্ডে বলছিলাম। আমরা আজকে একটা স্পেশাল প্রতিবেদন চালাচ্ছি সকাল থেকে, যে বিসিবি অনেক বছর ধরে ক্রীড়া পরিষদের টাকাটা দিচ্ছে না, যেটা রাষ্ট্রের প্রাপ্য টাকা সেটি দিচ্ছে না। এনএসসি টাকাটা নিয়ে কি করে, অন্য ফেডারেশনগুলোকে ডিস্ট্রিবিউট করে বা দেশের ক্রীড়াঙ্গনের জন্যই খরচ করে। বাট বিসিবি বাফের মতো যেসব লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে তারা আর্নও করে। বাট আমরা যেটা পেয়েছি যে গত দেড় যুগে যে একটা চুক্তি হয়েছে 2008 সালে, সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর সম্প্রচার চুক্তির 10% হচ্ছে এনএসসিকে দেওয়ার কথা। আচ্ছা। এবং 1991 সাল থেকে এনএসসির সঙ্গে একটা চুক্তি আছে সবগুলো ফেডারেশনে, তারা তাদের গেট মানির একটা অংশ হচ্ছে এনএসসিকে দিবে। কিন্তু এই অঙ্কটা বছরের পর বছর ধরে চলে যাচ্ছে, বিসিবি এনএসসিকে দিচ্ছে না। আপনি যেহেতু ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই বিষয়টা জানেন কিনা এবং জানলে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন? বিষয়টি আপনাদের মাধ্যমেই রিসেন্টলি নজর এসেছে, ইনফ্যাক্ট আপনি আজকে এটা নজরে এনেছেন। বিষয়টা আমরা দেখার বিষয় আছে, যেটা বললাম মাত্র দায়িত্বে এসেছি, অনেক বিষয় আছে, কাজেই এরকম কোনো বিষয় থাকলে অবশ্যই আমরা নজরে আনবো, এটা নিয়ে কাজ করার চেষ্টা করবো। অ্যাজ ইউ সেড, বিসিবি ইজ এ বিগ অর্গানাইজেশন, সো অনেক বিষয় আছে, অনেক কিছু নিয়ে আমাদের কাজ হচ্ছে এবং আমরা দায়িত্ব নিয়েছি বড়জোর 3 সপ্তাহের মতো হয়েছে, নিয়ারলি 1 মাস। সো এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে এবং গুছিয়ে আনার বিষয় আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন, আমরা আবার অ্যাডহক কমিটি, সো অনেক কিছু অথবা আমাদের এই মুহূর্তে অনেক কিছু করার সুযোগ ওরকম নেই, কিন্তু যেখানে যেখানে আমরা গুণগত পরিবর্তন আনতে পারবো সেখানে আমরা কাজ করার চেষ্টা করব। সো হ্যাঁ, মানে এইসব বিষয়গুলো যেহেতু আপনি এটা নজরে এসছে, এটা আমাদের আপনিও নজরে এনেছেন এবং প্রেসেও এসছে, এটা দেখার বিষয় আছে, এটাকে একটু পর্যালোচনা করার বিষয় আছে, দেখারও বিষয় আছে। রাইট, আমরা আপনার সঙ্গে এইসব বিষয় নিয়ে আরও আলাপ করব খুসরো ভাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা কথা বলছি বিসিবির টাকা পয়সা নিয়ে, বিসিবির আর্থিক বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খুসরো। খুসরো ভাই, আমরা যেটা বলছিলাম যে বিসিবির আর্থিক বিষয়টা যেহেতু আপনি দেখেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে। একটা বিষয় হচ্ছে, আমরা এর আগের বোর্ডগুলোতে সবসময় দেখে আসছি যে এই যে বিসিবির যে টাকাটা আপনি বলছেন যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ক্রিকেটাররা, ক্রিকেটারদের পেছনেই টাকাটা খরচ করা উচিত, কিন্তু আমরা দেখি যে অনেক সময় ক্রিকেটারদের বাইরে বা ক্রিকেটের বাইরে অনেক বেশি খরচের দিকে ঝুঁকে থাকেন সবাই। আমরা এরকমও দেখেছি একটা ওয়ার্ল্ড কাপে বা মেগা ইভেন্টগুলোতে অথবা হচ্ছে এসিসি আইসিসি সভাগুলোতে আমরা দেখি যে পরিচালকরা অনেকে একসঙ্গে চলে যান, যাদের হয়তো সেখানে কাজও নেই। ক্রিকেট বোর্ডের পরিচালকরা বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের টাকায়, দিনের পর দিন সেখানে থাকছেন, টিএডিএ নিচ্ছেন, অনেক একটা ল্যাভিশ লাইফ লিড করছেন দেশের বাইরে ক্রিকেট বোর্ডের টাকায়। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আপনি এগুলো লুক আফটার করছেন কিনা, আপনারা এই সব বিষয়গুলোতে আসলে নজর দেবেন কিনা? অবশ্যই এসব আমাদের মধ্যে আলাপ হয়েছে, কথা হয়েছে। প্রথমত একটা জিনিস হলো, আমরা বোর্ডে এসেছি ভলেন্টারি, নিজেরা এসেছি, কিন্তু রাইট, সার্ভ করতে এসেছি, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের বেসিক্যালি ক্রিকেট বোর্ড থেকে কোনো সুযোগ সুবিধা সেভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এবং থাকা উচিতও না। আমরা কিন্তু নিজেরা এসেছি এখানে, একটা আমাদেরকে কিন্তু আমরা একটা ভলেন্টারি একটা ইচ্ছা নিয়ে এখানে এসেছি, রাইট। সো যেটা বললাম, ক্রিকেট বোর্ডের যা আছে রিসোর্সেস ইজ ফর দ্য প্লেয়ার্স, ফর ক্রিকেট অ্যান্ড ফ্যাসিলিটিস। আমাদের যা বিনিয়োগ হবে এখানে হতে হবে, প্লেয়ারদের পিছনে বিনিয়োগ হতে হবে, প্লেয়ারদের ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট বিনিয়োগ হতে, আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য বিনিয়োগ করতে হবে। তো আমাদের ফোকাসটা এখানেই থাকতে হবে, সেটা আপনাকে আগে বললাম। বোর্ড মেম্বাররা আসবে এবং বোর্ড মেম্বার যাবে, এবং বোর্ড মেম্বাররা কিন্তু নিজেরাই স্বইচ্ছায় কিন্তু বোর্ডের সাথে আসছেন, নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ভাবে হোক, তারা কিন্তু আসেন ক্রিকেটকে নিজেরা আসছেন ভলেন্টারি, কাজে তাদের এখান থেকে ক্রিকেট বোর্ড থেকে কিছু নেওয়ার সুযোগ আমি সেখানে দেখি না, ঠিক আছে। সো ইট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি কোনো বোর্ড মেম্বারকে একটা দায়িত্ব দেওয়া হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে ঠিক আছে, পার্টিকুলার সেই টিমের সাথে যেতে হবে, কাজ করতে হবে, দিস ইজ ডিফারেন্ট সিনারিও। বাট যেটা আপনি বললেন, এই জিনিসগুলো, এই প্র্যাকটিসেসগুলো খুবই দুঃখজনক। সো আমি মনে করি এগুলো আমাদের আলাপ হয়, এবং আমাদের মূল জিনিসটা হচ্ছে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই বিসিবি যে রিসোর্সেস আছে, এটা শুড বি ইনভেস্টেড বিহাইন্ড দ্য প্লেয়ার্স, এবং বোথ আমাদের নারী ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার,
আমাদের এজ গ্রুপ ক্রিকেট বলেন সব কিছু মিলে কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্টটা করতে হবে। রাইট, আপনারা যখন এসেছেন আপনারা কি পেয়েছেন যে আগের কমিটিগুলোতে এই ধরনের খরচ বা খরচাপাতি কিভাবে হয়েছে? আপনারা নিশ্চয়ই সেগুলো অ্যাসেস করেছেন। না, এগুলো তো মানে বিভিন্ন পত্রপত্রিকা আসে, আপনি নিজেও বললেন এসেছে, ঠিক আছে। সো এগুলো মানে এখানে একটা বেসিক্যালি যেটা হবে আপনার বিসিবিতে একটা মাইন্ডসেট, কালচারাল চেঞ্জ আসতে হবে। হ্যাঁ, যেটা দীর্ঘ 16-17 বছর যখন এমন একটা বোর্ড ছিল যেমন ক্ষেত্রে নির্বাচন হয়নি, এখানে বেসিক্যালি কারোর মধ্যে কোনো রকম মোটিভেশনও ছিল না। হ্যাঁ, সো বোর্ডটাকে আপনি যদি চিন্তা করেন যে না ঠিক আছে এটা আমার নিজের পার্সোনাল অফিস মনে করেন, তাহলে দ্যাটস এ বিগ প্রবলেম। আপনি কিন্তু এখানে এন্ড অফ দ্য ডে আপনার দায়িত্ব নিয়ে এসছেন, আপনার দায়িত্বটা পালন করেন এবং দায়িত্বটা আপনি ভলেন্টারি করছেন। যারা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু ক্রিকেটের ভলেন্টারি হচ্ছে, এখানে কিন্তু কেউ আপনাকে বলেনি আসার জন্য। রাইট, এটা আপনারা ভলেন্টারিলি কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে আসেন, যারা নির্বাচিত হয়ে আসছেন অথবা যারা আছেন। কাজেই এই জিনিসটা তো মাইন্ডসেট। হ্যাঁ, এখন যারা যদি চিন্তাটাই হয় যে না আমি বোর্ডে আসবো, আমি একজন বোর্ড মেম্বার, এটা আমারই পরিচয়, এটাই মেইন পরিচয়, তাহলে কিন্তু আপনার কাজ করবেন না। তখন আপনার কাজটা হবে যে আমি আমার পরিচয়টা মেইন, বাকিটা আমার হয়তো আর ক্রিকেটের জন্য কিছু করা লাগবে না, আমি জাস্ট আমার কিছু যে টুকটাক কিছু কাজ করলাম দেখালাম এটা। বাট দিস ইজ নট দ্য মাইন্ডসেট। আমার কথা হলো আপনি গেলে আপনি বোর্ড যদি আসেন আপনি সময় দিবেন, আপনি কষ্টটা করবেন আপনার নিজের ডিপার্টমেন্টটাকে ডেভেলপ করার জন্য, আপনি যে ডিপার্টমেন্টে থাকেন না কেন, এবং ওই ডিপার্টমেন্টের মূল কাজটা হবে ওই ডিপার্টমেন্ট যখন ডেভেলপমেন্ট হবে তখন ক্রিকেটেরও ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, এটা আপনার ফেসিলিটিস বলেন, লজিস্টিক্স বলেন, যাই বলেন। সো আই থিঙ্ক মাইন্ডসেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এখান থেকে মানে চিন্তাটা যদি হয় যে আমি দিতে আসছি, আমি নিতে আসি নাই, সো দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। রাইট, ইসরায়েলে আমরা 1.5 যুগ ধরে দেখেছি একটা মোটামুটি একটা কমিটি ছিল, এরপরে গত কয়েক মাসে আমরা দেখেছি যে বারবার পরিবর্তন হয়েছে কমিটি। যাই হোক, কিন্তু সেই কমিটির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, অনেক আর্থিক অনিয়মের অভিযোগ আছে, অনেক দুর্নীতির অভিযোগ আছে। আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন বারবার বিসিবিতে গিয়েছে, সেখান থেকে তারা তদন্ত করেছে, তাদের কাছে একটা 26 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন, 26টা বিষয়ে তারা দুর্নীতির প্রমাণও পেয়েছে, সেটি ক্রিকেট বোর্ডের কাছেও নিশ্চয়ই আছে। আমরা কিছুদিন আগে সংসদে অধিবেশন আমরা শুনেছি যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি বলছেন যে তিনি তদন্তগুলো দুদককে আবারও তিনি তদন্তের আহ্বান জানিয়েছেন বা দুদকের সাহায্য নেবেন বলছেন, যেটি আগেই দুদক তদন্ত করে রেখেছে। আপনি ক্রিকেট বোর্ডেও আছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি একজন পলিটিক্যাল ফিগারও, যারা দুর্নীতি করেছে বা এই অনিয়মগুলো করেছে, আপনারা আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? দেখেন, দুর্নীতি যদি হয়ে থাকে এবং প্রমাণিত হয়ে থাকে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনি নট জাস্ট ক্রিকেট, এনি সেক্টর, এখানে আপনার ছাড়ার সুযোগ নেই। আপনার এখানে বিচার হতে হবে, হ্যাঁ, কিন্তু সুষ্ঠু বিচার হতে হবে। দেয়ার হ্যাজ টু বি এভিডেন্স। ঠিক আছে, আপনি আবার দুর্নীতির অ্যালিগেশন দিয়ে একজনকে করার পর আপনি যদি প্রমাণ না করেন, এটা একটা বিষয় আছে। সো দুর্নীতি যদি প্রমাণিত হয়, যে রিপোর্ট থাকে, অবশ্যই এটা নিয়ে অ্যাকশন যেতে হবে। আমি মনে করি এখানে মনে হয় না কারোর কোনো দ্বিমত থাকবে। এটা জাস্ট আপনার ক্রিকেট খালি না, স্পোর্টস ইন জেনারেল, অন্যান্য যে কোনো ফেডারেশনে যদি হয়ে থাকে। সো এটা আই থিঙ্ক ইটস সামথিং দ্যাট ক্লিয়ার মেসেজ যে এটা হতেই হবে। ঠিক আছে, এবং ভবিষ্যতে এটাও চিন্তা করতে হবে যে আমরা এই দুর্নীতি কেমনে স্পোর্টস এই যেখানে আছে, এখানে স্পোর্টস যে ইকোসিস্টেমটা আছে, এখানে আমরা কেমনি এটা রোধও করতে পারি ভবিষ্যতে গিয়ে। ঠিক আছে, সো এখানে আমাদের রেসপন্সিবল হতে হবে অ্যাট দ্য সেম টাইম। আর যেটা হয় যে আপনার অনেকটা আমি মনে করি বাংলাদেশের ধরেন এখন যে একটা পরিবেশ আছে, রাজনৈতিক পরিবেশ, একটা মুক্ত পরিবেশ আছে, এখানে মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে। ঠিক আছে, আপনি যদি গত 17 বছরের আপনি যে রাজনৈতিক ব্যবস্থাটা দেখতেন, ওই সময়টাতে একটা মাইন্ডসেট চলে এসেছে যে এখানে বেসিক্যালি আমি যা ইচ্ছা তাই করতে পারি, মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সো এইসব কালচার এটা কিন্তু স্পোর্টস ফেডারেশনগুলোকে এফেক্ট করে। যখন আপনি দেখবেন কুক্ষিগত করার চেষ্টা করবেন, আপনি নির্বাচন করবেন না, 10-12 বছর ধরে ধরেন নির্বাচন হবে না, তারপর একটা মাইন্ডসেট হবে যে না এখানে আমার যে অ্যাটেন্ডিং করছে আমরাই থাকবো, এই ধরনের মাইন্ডসেটটা রং। আপনি একটা মোটামুটি একটা ডেমোক্রেটিক মাইন্ডসেটে যদি আসেন যে না ঠিক আছে না আমার কাজ করতে হবে, আমি কাজ যদি না করি তাহলে হয়তো নেক্সট টাইম আমি আর নির্বাচিত হয়ে আসতে পারবো না, এই অ্যাকাউন্টেবিলিটি আপনার থাকতে হবে। আই থিঙ্ক এই জায়গাটাতে আমাদের আসতে হবে। কিন্তু যারা আমার প্রশ্ন হচ্ছে যারা এর আগে নষ্ট করে দিয়ে গেছে বা দুর্নীতি করে গেছে বা অনিয়ম করে গেছে, তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশনটা বেসিক্যালি কেমন হবে? না দেখেন, এখানে তো এটা একটা আইনি বিষয়। সো ইনভেস্টিগেশন হয়েছে, রিপোর্ট হয়েছে, এটার ভিত্তিতে আই থিঙ্ক কোনো না কোনো একটা প্রক্রিয়াতে কাজ হবেই। ঠিক আছে, এবং যেটা আপনি বললেন যে একটা জিনিস আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ক্লিয়ার করেছেন যে ইনভেস্টিগেশন ফার্দার হবে এবং এটা বিচার আওতা আনতেই হবে। সো আই থিঙ্ক এটা সামথিং দ্যাট আমরা হয়তো বা দেখবো। ঠিক আছে, কিন্তু এটা খালি আমি যদি ক্রিকেটের ক্ষেত্রে হলে আমি খালি বলছি না, এটা সর্বক্ষেত্রেই হবে। কারণ আপনার ধরেন আপনার ইন জেনারেল
খালি ক্রিকেট না, বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন বলেন অথবা এই ইকোসিস্টেমে দুর্নীতির একটা বিশাল আমি বলবো সমস্যা আছেই। সো এই জিনিসগুলোকে আপনার নজরে আনতে হবে, কাজ করতে হবে, কিন্তু ফিউচারের জন্য কালচারটা চেঞ্জ করতে হবে যাতে এইগুলো আর না হয়, এটা আমাদের প্রতিরোধে কাজ করতে হবে। রাইট, আমরা আপনার কাছে আবারও ফিরবো সোহেল ভাই, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। ইসরায়েল ভাই, আপনার সঙ্গে বিসিবি টাকা পয়সা নিয়ে আলাপ করছি, যেহেতু আপনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। বিসিবিতে অনেক টাকা পয়সা, অনেক শত শত হাজার কোটি টাকার কথা অনেক সময় আমরা শুনি, এটা নিয়ে অনেক রকমের আলাপও হয়। একটা প্রশ্ন আমি সবসময় আমি ভাবি, সেটা হচ্ছে যে এই যে আপনারা আসার পর আপনারাও ইনফ্রাস্ট্রাকচারাল যে সংস্কারগুলোর কথা আপনারা বলছেন, বা অবকাঠামোগত সংস্কারগুলোর কথা এর আগে আমরা প্ল্যানের কথা বলছি, প্ল্যানের কথা বলছেন। অন্যান্য যে কমিটিগুলো আমরা দেখেছি, সেই কমিটিগুলোকে আমরা সবসময় দেখেছি স্টেডিয়াম সংস্কারের কাজগুলো তারা নিজ দায়িত্বে করতে চান। অথচ বাংলাদেশের সবগুলো স্টেডিয়াম কিন্তু পূর্বাচল স্টেডিয়াম ছাড়া, যেটি এখনো হয়নি, সেই স্টেডিয়াম ছাড়া বাকি সবগুলো এনএসসির আন্ডারে, এবং সেগুলোর দেখভাল করা থেকে সংস্কার করা থেকে সবকিছুর দায়িত্ব কিন্তু এনএসসির। বিসিবি হয়তো ইউজ করছে তাদের একটা অনুমোদন ক্রমে, কিন্তু সংস্কার করা থেকে সবকিছুর দায়িত্ব কিন্তু এনএসসির। বাট এইসব স্টেডিয়ামগুলোতে যখন হাত দিতে চায়, তখন বিসিবি কেন হচ্ছে সবসময় নিজ দায়িত্বে কাজগুলো করতে চায়? এখানে মানে ফাঁকটা কোথায় আসলে? না, আসলে নিজ দায়িত্ব তো না, এখানে এনএসসির সাথে মিলে আমাদের কাজ করতে হবে। অ্যাজ ইউ সেড, এনএসসির স্টেডিয়ামগুলো এনএসসিরই, এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে তো এনএসসি থেকে সহযোগিতা চাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, ইভেন নাও আমরা যে প্ল্যানগুলো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ভবিষ্যতে হওয়া উচিত, বর্তমানে না ভবিষ্যতে, এগুলো কিন্তু আমরা এনএসসির সাথে কথা বলছি যে তাদের সহযোগিতা চাচ্ছি, যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি, এটা কিন্তু হওয়া উচিত ছিল। রাইট, ঠিক আছে। সো এটা অতীতে কেন হয়নি এটা আমি বলতে পারবো না। আমি আপনাকে একটা ছোট তথ্য যুক্ত করি। 2014 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের সব স্টেডিয়াম সংস্কার কাজ করেছে এনএসসি। 14 সালের পর থেকে এই ধারা থেকে বেরিয়ে এসেছে বিসিবি প্রথমে, তারা এরপর থেকে তারা নিজ দায়িত্বে সবকিছু করতে না। আমার মনে হয় এখানে একটা চিন্তার বিষয় আছে, বিকজ আমরা স্টেডিয়ামগুলো তো এনএসসিরই, এবং এনএসসির যে দায়িত্ব আছে, এনএসসির সেখানে একটা স্টেক হোল্ডিং আছে। সো বিসিবির যেটা যেমন ফর এক্সাম্পল আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা যেগুলো করছি, প্ল্যানিংগুলো করছি, আমরা কিন্তু এনএসসির সাথেও কথা বলছি যে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি, এবং এনএসসির সহযোগিতা আমরা চাচ্ছি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য যেটা আপনি বললেন স্টেডিয়ামগুলো এনএসসি, এটাই হওয়া উচিত ছিল। ঠিক আছে, এবং হ্যাঁ, এবং ইটস এ পার্টনারশিপ। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বলেন, বিসিবি তো ক্রিকেট বোর্ড, সো আমাদের এখানে তো এনএসসির সাথে মিলেই কাজ করতে হবে। এনএসসি যে ধরেন সর্ট অফ মাদার অর্গানাইজেশন আমাদের, রাইট। সো আমাদের এখানে এনএসসির একটা সাপোর্ট সবসময় লাগবে, এবং এনএসসির সাথে মিলেই কাজ করতে হবে, কাজে সেটাই হওয়া উচিত আমি মনে করি বর্তমানে, এবং ভবিষ্যতে একইভাবেই এই জিনিসটা হওয়া উচিত। অতীতে কেন হয়নি আমি বলতে পারবো না, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এবং এনএসসির সাথে কাজ করলে ধরেন আমাদের রিসোর্সেস বিভিন্ন ধরনের, এনএসসির কিছু রিসোর্সেস আছে যেটা তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, বিসিবির কিছু রিসোর্সেস যেটা আমরা হয়তো এনএসসিকে সহযোগিতা করতে পারি, কিন্তু কাজটা আমাদের সকলে একসাথে মিলেই করতে হবে। রাইট, এই ব্যাপারটা নিয়ে যেটা বলা হয় সেটি হচ্ছে যে এনএসসি বা রাষ্ট্র যখন, বা রাষ্ট্রীয় কাজে যখন হচ্ছে কোনো কাজ হয়, সংস্কার কাজ হয় বা যেটা হয়, তার একটা বাজেট হয়, একটা ফর্মাল ওয়েতে সেটি আসে। যখন বিসিবি করে তখন কোনো কিছু ধার ধারা হয় না আর কি, বা তারা কোনো নিয়ম কানুনের মধ্যে তারা থাকে না আর কি, যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে। সম্ভবত এটা একটা বড় কারণ যে এখান থেকে একটা বড় অঙ্কের অর্থ ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। সো এখানে যেটা বললাম, বিসিবির মধ্যে একটা পরিবর্তনের ব্যাপার, যেটা আমি পার্সোনালি অনেকবারই বলেছি বিভিন্ন জায়গায়, যে আমাদের একটা স্বচ্ছতার জায়গায় আসতে হবে, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আসতে হবে। এখন দেখেন বিসিবি কিন্তু পুরো বাংলাদেশের মানুষের, যে বিসিবি বাংলাদেশের মানে ক্রিকেট লাভার যারা আছে বাংলাদেশ, এটা কোনো গোষ্ঠীর তো না, পুরো বাংলাদেশের মানুষের কিন্তু বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে ক্রিকেট বাংলাদেশ ফ্যাসিলিটেট করে, যেখানে স্বচ্ছতার জায়গায় আসতে হবে। সো এই স্বচ্ছতার জায়গায় আসতে হলে কিন্তু আপনার বেসিক্যালি ওই কাজগুলো শুরু করতে হবে। ঠিক আছে, সো আপনি যেটা বললেন, অনেক ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না, এবং এই জায়গাটা যদি আমাদের আসতে হয়, তাহলে একটা প্রথম জিনিস হচ্ছে কি, আমাদের মূলত মাইন্ডসেটটাকে দায়িত্ব যে না, আমরা ট্রান্সপারেন্ট হব, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ব্যাপারে আমরা ওপেনলি কথাবার্তা বলবো। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হলো কিছু আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যে যার জায়গা থেকে যে টেবিলে বসে আমাদের কাজগুলো করতে থাকি, তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। আমাদের গিয়ে কথা বলতে হবে, বিভিন্ন বিসিবির ভিতরে যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলতে হবে, তাদের চাহিদাগুলো বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, এই জন্য দেখেন আমরা কিন্তু এবার যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দর্শকদের মাঝে যে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি, বিভিন্ন স্টেক হোল্ডার যার সাথে বোঝার চেষ্টা করছি আপনার সমস্যাগুলো কী ফেস করেন। ঠিক আছে, আপনি যদি সমস্যাগুলো না জানেন সমাধান করতে পারবেন না।
সো এই জায়গাগুলোতে কিন্তু আপনার আসতে হবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আসতে হবে, ট্রান্সপারেন্সির জায়গায় আসতে হবে। বিসিবিতে একটা বড় ফাঁকির জায়গা বলা হয় হচ্ছে আপনার বিসিবির ভেতরকার নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে। আপনি নিশ্চয়ই এর আগে এই অভিযোগ শুনেছেন যে বিসিবিতে আসলে কখনোই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কখনো নিয়োগ দেওয়া হয় না, কখনো আত্মীয় স্বজনের এর পরিচিত ওর পরিচিত এভাবেই অনেককে নিয়োগ দেওয়া হয়েছে, সেসব নিয়ে অনেক নিউজও হয়েছে। এবং নিয়োগ প্রক্রিয়াটা কখনোই স্বচ্ছ ছিল না। কার বেতন ইনক্রিমেন্ট নিয়ে অনেক ধরনের আলাপ হয়েছে, গত কমিটিতেও আমরা সেই আলাপগুলো শুনেছি। আপনারা এটা কি আসলে দেখেছেন কিনা? দেখেছি, এবং যেটা বললাম এই জন্য স্বচ্ছতার কথা বলছি, আমাদের একটা ট্রান্সপারেন্ট জায়গায় আসতে হবে। কি ব্যবস্থা নেবেন আপনারা সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে এই নিয়োগগুলোর বিষয়ে? না, এখানে অনেক কিছু আছে, কিছু পলিসিগত চিন্তাভাবনা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু চেঞ্জেসের কথা আছে। হ্যাঁ, একদিনে তো সম্ভব না, ডেফিনেটলি 90 দিনের মধ্যে তো সম্ভবই না, এটা অ্যাডহক কমিটি। বাট লং টার্মে গিয়ে আমাদের কিছু আপনার পলিসি লেভেলে HR পলিসি থেকে শুরু করে অ্যাডমিন পলিসিগুলোকে ডেভেলপ করতে হবে, রিক্রুটমেন্ট পলিসিগুলোকে ডেভেলপ করতে হবে। আমি যেটা মনে করি বিসিবিকে আরও প্রফেশনালাইজ করতে হবে, যেখানে গিয়ে আপনি এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। আপনি একদিনে কি পারবেন, হয়তো পারবেন না। বিসিবি ইজ নট আ নিউ অর্গানাইজেশন, ওল্ড অর্গানাইজেশন, ইটস বিগ অর্গানাইজেশন। কাজে আপনার যেটা করতে হবে, ধীরে ধীরে কাজগুলো করতে হবে, স্বচ্ছতার জায়গায় আপনার যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বিসিবিতে সবই কি খারাপ? অফকোর্স নট, ভালো আছে, খারাপও আছে। তো খারাপগুলোকে আমাদের আমলে নিয়ে কাজ করতে হবে, আর ভালোগুলোকে আমরা আরও ভালোভাবে করতে পারি সেভাবে আমাদের চিন্তা করতে হবে। রাইট। আমরা একেবারে ক্ষুদ্র জায়গা থেকেও আমরা দেখছি যে গতকালকে যেটি প্রেসিডেন্ট অ্যাড্রেস করেছেন যে ক্লিনারদের টাকাটা জি 650 টাকা করে তাদেরকে টাকা দেওয়া হয়, তারা পান 300 টাকা, মাঝখানে 350 টাকা হওয়া হয়ে যাচ্ছে, এবং সেখানে বিসিবির লোকজন জড়িত আছেন, এই ধরনের একটা অভিযোগ উঠেছে। আপনারা কি সেটি জেনেছেন কি? জেনেছি, অবশ্যই কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? এখন সেটার ক্ষেত্রে যেটা হবে, যেটা আমাদের যেখানে যে আপনাদের এই যে নিয়োগ এবং যারা কাজ পাচ্ছে এখানে কিন্তু বেসিক শুরুটা কিন্তু এখান থেকেই, যে আগে বের করা সমস্যাগুলো কোথায়। আপনারা জানেন মাত্র জাস্ট আমরা 3-4 সপ্তাহ হয়েছে। সো এর মধ্যে আমরা চাচ্ছি যে এই কোথায় আমাদের গ্যাপসগুলো আছে এটা বুঝতে হবে। সো এটা বুঝতে হলে কিন্তু আমি যেটা আপনি বললাম, আমরা অফিসে বসে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার নিজের জায়গা থেকে গিয়ে বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করি, যে আপনাদের ডিপার্টমেন্টে কী সমস্যাগুলো আছে একটু বলবেন, জানার চেষ্টা করি। ঠিক আছে, এবং এইখানে এই কাজগুলো করতে হবে, যেটা বিসিবিতে ওভাবে অতীতে সেভাবে হয়নি। ঠিক আছে, আর আপনি বিসিবির মতো অর্গানাইজেশনে এসে একটা নিজের কমফর্ট জোনের থেকে কাজ করতে পারবেন না। আপনার নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে এসে যে কাজ করতে হবে, আপনাকে কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস হলো যে আপনি দেখবেন বিসিবির ডিরেক্টরদের কাছে কিন্তু খেলোয়াড়রা স্টেক হোল্ডাররা আসার কথা না। বিসিবির ডিরেক্টরদের কাজ হলো খেলোয়াড়দের কাছে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে যাওয়া। হ্যাঁ, সো আমরা অতীতে যেটা দেখেছি যে বিসিবির কাছে এসে রিকোয়েস্ট করতে হবে না, বিসিবি উইল হ্যাভ টু ফাইন্ড আউট সমস্যাগুলো কোথায়, সমাধান বিসিবির করতে হবে, ডিরেক্টরদের করতে হবে। আমাদের মূল পেছে ক্রিকেটাররা যেন তাদের স্বাচ্ছন্দ্যে পারফরমেন্স করতে পারে, এভরিথিং এলস উই হ্যাভ টু প্রোভাইড ফর দ্যাম, এই মাইন্ডসেটটা থাকতে হবে। আসলে আরেকটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনারা এই যে ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন, এই যে দর্শকদের কথা ভাবছেন, অনেক জায়গায় খরচের অনেকগুলো খাতের মধ্যে আপনারা পেয়ে গেছেন, অনেকগুলো খরচ করতে হচ্ছে আপনাদেরকে অনেক অংশ। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় যে আমরা এতক্ষণ যে আলাপগুলো করছি, অনেকগুলো জায়গায় কিন্তু রাশ টেনে ধরার খরচের অঙ্কটা কমিয়ে আনার সুযোগও কিন্তু আছে। আপনারা এখন পর্যন্ত সেটি ভেবেছেন কিনা, সে ধরনের কোনো পদক্ষেপ? সেই ধরনের চিন্তা ভাবনা আছে। আমরা বিভিন্ন সেক্টর, যেখানে সেগমেন্ট আছে, যেখানে আমরা খরচ কমিয়ে আনতে পারি, যেখানে ধরেন ইন টার্মস অফ বলেন পারচেস বলেন, ইন টার্মস রিক্রুটমেন্ট বলেন, কোথায় আমরা খরচ কমিয়ে আনতে পারি, সেই সুযোগগুলো আছে, আমরা দেখতে হবে। কিন্তু আবার যেখানে আমাদের প্লেয়ারদের ফ্যাসিলিটিস বিষয় আছে, কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, বিকজ দ্যাট ইজ দ্য মেইন রিজন বিসিবি ইজ দেয়ার। সো আমাদের ওই পুরো জিনিসটা প্রায়োরিটাইজ করতে হবে, যে কোথায় আমরা খরচ কমিয়ে আনতে পারি এবং কোথায় আমাদের খরচ করতে হবে, ওই ইনভেস্টমেন্টগুলো করতে হবে বিশেষ করে প্লেয়ারদের পিছনে। সো এখানে একটা ব্যালেন্সিংয়ের বিষয় আছে। এবং আই থিঙ্ক যেটা আরেকটা বিষয় হলো কি, ধরেন মাঠে দর্শককে ফিরিয়ে আনা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, কি দে আর দ্য মেজর স্টেক হোল্ডার। এবং আমার একটা ভালো লেগেছে, আমাদের লাস্ট যে T20 ছিল নিউজিল্যান্ডে প্রচুর দর্শক হয়েছে, এবং দর্শক আসবে টিমের পারফরমেন্স দেখে, খেলোয়াড়দেরকে দেখে। কাজে আমাদের ওই জায়গাটা থাকতে হবে যে আমরা খেলোয়াড়দেরকে যেন পারফর্ম করতে হেল্প করতে পারি, যেন আনুষঙ্গিক সব কিছুর জন্য আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, যেন প্লেয়াররা পারফর্ম করতে পারে। এখানে কোনো অল্টারনেটিভ কিছু নাই কিন্তু। সো এই জায়গাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো এবং আমাদের বিসিবির রেভিনিউ স্ট্রিমও বাড়াতে হবে। আপনি যদি দেখেন বেশ কয়েক বছর বিসিবি প্রপার স্পন্সর পাচ্ছে না, আমরা BCL স্পন্সর পাচ্ছিলাম না। সো এটা আপনার একটা খুব সাইনটা কি, যে মানে হচ্ছে ক্রিকেটের প্রতি মানুষ আস্থাটা চলে যাচ্ছিল। রাইট। সো আমাদের কিন্তু মানুষের আস্থাটা ক্রিকেটের প্রতি ফিরিয়ে আনতে হবে, তাহলে কিন্তু স্পন্সররা আসবে। তখন আমরা BCL স্পন্সর পাবো, NCL স্পন্সর পাবো, সব টুর্নামেন্ট স্পন্সর পাবো, আমার স্পন্সর হয়ে গিয়ে আসবে, এবং অন্যান্য যে দর্শকরা কিন্তু মাঠে
সমাগম ঘটবে। সো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে আমরা মনে করি কি বিসিবিতে, হ্যাঁ আমরা যেটা আগে যেটা ছিল মাইন্ডসেট, আমার অনেকটা আমার যেটা মনে হয়েছে যে মানে হ্যাঁ প্লেয়ারদের পিছনে আমরা কিছু বিনিয়োগ তো করছি, বাট দ্যাটস নট এনাফ। আপনি যদি প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করেন, পারফরমেন্স যত ভালো হবে, দর্শক তত বেশি পাবে, তত বেশি স্পন্সর, এদিক দিয়ে কিন্তু আবার রেভিনিউ আসছে কিন্তু। রাইট। সো এই ইনভেস্টমেন্টটা উইল ব্রিং ইন মোর রেভিনিউ। জি। সো এই মাইন্ডসেটটা হলো মেইন জিনিস। আমি যদি এই ইনভেস্টমেন্টটা করি, খেলা বাংলাদেশের খেলা যদি পারফরমেন্স লেভেলটা এলিভেটেড হতে থাকে, দর্শক আসতেই থাকবে, স্পন্সরশিপ আসতেই থাকবে, বিকজ ইট ইজ এ ভেরি বিকামস মোর অ্যান্ড মোর মার্কেটেবল প্রোডাক্ট এবং মার্কেটেবল জিনিস। এই মাইন্ডসেটটা হলো ভেরি ইম্পর্টেন্ট। রাইট। ইসরাইল ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, এইসব বিষয় নিয়ে আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। ইসরাইল ভাই, আমরা যেটা কথা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই যে ক্রিকেটটাকে বেচতে পারছিল না, আমরা গত কয়েক বছর দেখছিলাম যে ক্রিকেটটাকেই তারা বিক্রি করতে পারছিলেন না। আপনি যেটা বলছিলেন যে একটা ভালো জিনিস অ্যাড্রেস করেছেন যে মানে আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স যেমন কম ছিল, অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রিকেটের বাইরে আমরা দেখছিলাম যে মার্কেটিংটাও সেভাবে হচ্ছিল না, স্পন্সররা মুখ ফিরিয়ে নিচ্ছিল, আমাদের ডোমেস্টিক সবগুলো টুর্নামেন্ট হচ্ছিল স্পন্সর ছাড়া। ইভেন ঢাকা প্রিমিয়ার লিগ যেটা শুরু হয়েছে গতকালকে, ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট, আমরা ডোমেস্টিক ইভেন্ট বলি, সেই ঢাকা প্রিমিয়ার লিগেও আমরা স্পন্সর ছাড়া হতে দেখেছি। আপনারা ক্রিকেটটাকে আসলে কিভাবে সেল করার উদ্যোগটা নিচ্ছেন বা ক্রিকেটটাকে কিভাবে বিক্রি করতে চান? তা দেখেন, ক্রিকেটটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাংলাদেশের মানুষের ইমোশন। সো আপনার সেটা সেভাবেই এটাকে আপনাকে প্রজেক্ট করতে হবে। ক্রিকেটটাকে আপনার বেসিক্যালি ট্রান্সপারেন্ট রাখতে হবে, ক্রিকেটের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। আপনার যেমন ডিপিএলে কিন্তু এবার আমরা অনেক ভালো ভালো স্পন্সর্স পেয়েছি, কেন আমরা বিভিন্ন ক্ষেত্রে আছে কথা বলতে আস্থা আনতে পেরেছি, বলতে চাচ্ছি না আমরা চেঞ্জ আনতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। সো আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ক্রিকেট, যেমন ডিপিএল গত বছর মনে হয় ডিপিএল অনুষ্ঠিত হয়নি। জি। সো ডিপিএল কিন্তু একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, হ্যাঁ, যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসে, এবং আমাদের পাইপলাইনের একটা বিশাল একটা লেয়ারের কিন্তু বিশাল বড় ডিপিএল। খালি ডিপিএল বাদ দেন, আপনি যদি দেখেন আপনার বিভাগীয় লেভেলে কিন্তু খেলা হচ্ছে না। আমি যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামের লাস্ট 2 বছর ধরে কোনো লিগ হচ্ছে না, কোনো খেলা হচ্ছে না, কোনো খেলা নেই। সো আপনার খেলাই যদি মাঠে না গড়ায়, তাহলে আপনার প্লেয়ার আসবে কোত্থেকে? আমাদের তো কাজ করতে হবে সুযোগ করে দিতে, যে প্লেয়াররা যেন খেলার সুযোগটা করে দিতে হবে। সো এই জিনিসটা আমরা সব জায়গায় গিয়ে বলছি যে না, আমরা খেলার সুযোগ করে দিয়েছি, প্লেয়ার ক্রিয়েট হবে, প্লেয়ার্সরা ক্রিয়েট হলে বাংলাদেশ ক্রিকেট তখন এলিভেটেড হবে। তো ওই ক্ষেত্রে স্পন্সররা মনে করবেন না, আমরা একটা রাইট ডিরেকশনে যাচ্ছি। সো আমরা সেই মেসেজটা নিয়ে আসছি যে আপনার প্রথমে খেলার মাথায় গড়াতে হবে। বাংলাদেশের প্লেয়ারদের মানে আমাদের খেলোয়াড়দের ট্যালেন্টের তো কোনো কমতি নাই। উই হ্যাভ লট অফ ট্যালেন্টস ইন বাংলাদেশে আমাদের মূল কাজ তাদের পিছনে আমাদের বিনিয়োগটা করতে হবে, প্লেয়ারদের পিছনে, যাতে তারা ভালো খেলতে পারে এবং স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। ঠিক আছে, উই হ্যাভ টু প্রোভাইড দেম উইথ অল রিসোর্সেস। সো এই জিনিসটা, এই মেসেজটা হলো মেইন, যে আমরা অল পার্ট অফ এ টিম, আমরা সকলে মিলে বাংলাদেশ ক্রিকেট সামনে নিতে হবে। রাইট। আপনাদের প্রধান মেসেজ সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে সম্ভবত আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচনটা দেয়া। আমরা গতকাল আপনাদের বোর্ড সভা দেখেছি, সেখানে নির্বাচন নিয়ে অনেকগুলো আউটকাম এসেছে, আমরা দেখেছি। কিভাবে কি ভাবছেন? একটা সমালোচনার জায়গা আছে, সেটি হচ্ছে যে আপনার রিজিওনাল যে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো আছে, সেখানে অ্যাডহক কমিটি ছিল, সেটি আপনারা ভেঙে দিয়েছেন। ক্রিকেট বিকেন্দ্রীকরণ নিয়ে অনেক বছর ধরে কথা হচ্ছিল, পাপন ভাইরা কখনো চাননি, এই ধরনের একটা অভিযোগ আছে, তারা কখনো চাননি ক্রিকেটটা ঢাকার বাইরে যাক, বাট অন্যরা চেয়েছিলেন। আমিনুল ভাই এসে সেই কাজটুকু করার চেষ্টা করেছিলেন। এটা নিয়ে অনেক বছর ধরে অনেক ধরনের আলাপ আছে। আপনারা সেই কমিটিটা ভেঙে দেওয়ার পেছনে আসলে কারণটা কি ছিল? বেসিক্যালি অ্যাডহক কমিটি ছিল, জি। কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি হবে, মোর রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ভবিষ্যতে অবশ্যই পূর্ণাঙ্গ কমিটি হবে, এখানে সকলের রিপ্রেজেন্টেশনগুলো থাকবে। সো এটা যে অ্যাডহক কমিটি ছিল জাস্ট এ টেম্পোরারি থিং। সো হ্যাঁ, আমি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ইজ মাস্ট। দেখেন আপনার এখনও যদি দেখেন ফ্যাসিলিটিস দেখেন, ঘুরে ফিরে কিন্তু স্টিল সব কিছু ঢাকা কেন্দ্রিক। সো আমাদের এখন মূল কাজটা হচ্ছে আপনার ফ্যাসিলিটিসগুলোকে অত ঢাকার বাইরে ডেভেলপ করা। ঠিক আছে, ধরেন আমাদের অনেকগুলো স্টেডিয়াম আছে এখন পরিত্যক্ত অবস্থা আছে, ফতুল্লা ফর এক্সাম্পল, ইট ইজ গ্রেট পোটেনশিয়াল এখানে আছে। গ্রাউন্ডস আমাদের ক্রিয়েট করতে হবে। সো গ্রাউন্ডস কি আমরা খালি ঢাকায় ক্রিয়েট করবো? নো, গ্রাউন্ডসকে আপনার গ্রাউন্ড মাঠ বের করে নিয়ে আসবে, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাঠগুলো বের করতে হবে। একাডেমি লাগবে আমাদের একেরও অধিক। ঠিক আছে, আপনি যদি এসেনশিয়ালি বলেন আমাদের একাডেমি এখন খালি একটা ঢাকায় আছে, বাট আমি যদি বিভাগীয় লেভেলে আমাদের একাডেমিগুলি নিয়ে যেতে হবে, যেখানে বেসিক্যালি আপনার ট্যালেন্টগুলোকে যারা আছেন তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন, প্লেয়ারগুলোকে ডেভেলপ করতে পারবেন। সো আই থিঙ্ক ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের কোনো বিকল্প নাই, এটা আপনার করতেই হবে। সো ইভেনচুয়ালি সেই জায়গায় যদি আমরা না যাই, তাহলে কিন্তু আপনার এই যে পাইপলাইনের কথা বলছি, পাইপলাইন কিন্তু থাকবে না। সো পাইপলাইনটা সংকুচিত হয়ে যাবে। সো মূল জিনিসটা হলো কি ডিসেন্ট্রালাইজেশন। সো এটা কি অ্যাডহক কমিটি ছিল সেজন্য আপনাদের ভেঙে দেয়া, নাকি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এটা আপনাদের একটা? না, এটা আই থিঙ্ক এটা একটা লিগ্যাল
পয়েন্ট অফ ভিউতে সব কিছু মনে করে এটা যেহেতু অ্যাডহক কমিটি সেই কারণেই, এবং ইভেনচুয়ালি একটা পূর্ণাঙ্গ রিজিওনাল কমিটি তো অবশ্যই হবে, ক্রিকেট কমিটি হবে এখানে। সেটা কি আরো বেশি আপনাদের definition ইলেকশনের আগেই আপনারা সেই কমিটি করার কথা ভাবছেন? সেটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, তো হয়তো বা এটা দেখা যাবে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট বিকজ এটা প্রসিডিউরাল একটা বিষয় ছিল। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যে বলছেন নির্বাচন কমিশন করবেন 3 সদস্যের, সেখানে 2 জন থাকবে বিসিবি মনোনীত। সেটি কি আসলে বিসিবি নির্বাচন স্বচ্ছতা পুরোপুরি ঠিক মানে হবে কি না আসলে? না, ইলেকশনে তো একটা প্রসেস আছে, প্রসিজার আছে, সেটা সেভাবেই করা হবে, ঠিক আছে। সো আমি ইলেকশনের স্বচ্ছতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই। আই থিঙ্ক ভালো একটা ইলেকশন হবে, এবং আই থিঙ্ক এই ইলেকশনটা অনেক কাঙ্ক্ষিত। ইভেনচুয়ালি একটা ভালো ইলেকশন হবে, এই ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত বোর্ড আসবে, তারাই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি যদি একতাবদ্ধভাবে সবাই কাজ করতে পারি তাহলে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো জায়গায় যাবে। এবং একটা বিষয় হলো কি, আপনার যেটা বললাম, একটা মাইন্ডসেট প্রয়োজন ওভারঅল, যেখানে আমরা বেসিক্যালি উই শুড বি, একটা মাইন্ডসেট হলো যে আমরা প্লেয়ারদেরকে কেমনে ফ্যাসিলিটেট করব, এইটা নিয়েই যদি আমরা সবাই চিন্তা করি তাহলে ইজ গুড এনাফ। রাইট, আপনি ইউনিটির কথা বলছেন, ট্রান্সপারেন্সির কথা বলছেন, আমরাও সেটি দেখতে চাই, দেশের ক্রিকেট এগিয়ে যাক, এটা আমার মনে হয় আপনারা যেমন চান আমরাও চাই, সমর্থকরাও চায়, সবাই চায়, সবাই মিলেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে, সেটা আমরা সবাই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।